প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন দেব সিলেবাস সহকারে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা ইতিহাস নিয়ে টেনশন করছো, আশা করি এর বাইরে কিন্তু কোনো প্রকার কোনো রকম কোশ্চেন আসবে না। তো আমি শুধুমাত্র ইতিহাস সাজেশন নয়, বাংলা, ইতিহাস আর ভূগোল তিনটে সাজেশনের পিডিএফ আমি একত্রিতভাবে রেখেছি। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আর যারা নিতে চাইবে না তারা অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও। কী কী কোশ্চেন তোমাদের পড়তে হবে সেটা পরপর একটু একবার দেখে নাও। তো অ্যাকচুয়ালি আগে দেখে নাও যে তোমাদের কী কী সিলেবাসে থাকছে। এখানে তোমাদের প্রথম থাকবে দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য, ঠিক আছে? এই তিনটি চ্যাপ্টার থাকবে। এই তিনটে চ্যাপ্টার দিয়ে দেখো 5 নম্বরে এমসিকিউ আসবে, 5টা এসএকিউ আসবে, 2 নম্বরে প্রশ্ন আসবে তোমাদের তিনটে আসবে, দুটো লিখতে হবে 4 নম্বর, 3 নম্বরে 3টে আসবে, লিখতে হবে 2টো, আর 5 নম্বরে কিন্তু একটা প্রশ্ন তোমাদের করতে হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরে আমরা একটু চলে যাব চতুর্থ অধ্যায়ে। তো এখান থেকে যে কোশ্চেনগুলো আছে 2-3 মার্কসের, সেই কোশ্চেনগুলো তোমরা পরপর দেখে নেবে। তো এখানে প্রথমে আমরা প্রতিটি প্রশ্নের মান 2 বা 3-এ একটু যাব। তো দেখো এখানে প্রথম প্রশ্ন আমি রেখেছি খুতবা বলতে কী বোঝায়, খলজি বিপ্লব কী, দুইটা হচ্ছে আমির কাদের বলা হয়, দূরবাস বা খিলাত শব্দের অর্থ কী, তিনেরটা হচ্ছে কারা কারা রাজিয়া সুলতানার সমর্থক ও বিরোধী ছিল, ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল, তারপরে সুলতান ও দিল্লি সুলতানি বলতে কী বোঝো, 5 নম্বর হচ্ছে জিজিয়া কর কী, সিজদা ও পাইবস কী, 6 হচ্ছে ইকতা ও ইকতাদার বলতে কী বোঝায়, 7 হচ্ছে তুরস্ক দণ্ড, খরাজ ও খামোশ কী, 8টা হচ্ছে উলেমা বলতে কী বোঝায়, উলেমাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক আলোচনা করো, 9টা হচ্ছে হাবশি কারা, তারপর দাগ ও হুলিয়া কী, 10 নম্বর হচ্ছে ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও, 11টা হচ্ছে টিকা লেখো বন্দেগানি চিয়েলগানি, 12 হচ্ছে গিয়াসউদ্দিন বলবন কীভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন, 13 নম্বর হচ্ছে আলাউদ্দিন খলজি কীভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন, 14 নম্বর হচ্ছে কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়, তুগলকি কাণ্ড কারখানা বলার আসল কারণ কী। এর পরবর্তী আমরা যে কোশ্চেনগুলো আছে সেইগুলোতে যাব। 15 নম্বর কোশ্চেন দেখো, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো। 16 নম্বর প্রশ্ন, খলিফা বলতে কী বোঝায়, দিল্লি সুলতানের উপর খলিফার অধিকার ছিল কেন। 17 নম্বর কোশ্চেন, রাজা ও সম্রাট কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কী। আর তার পরবর্তী প্রশ্ন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দ কাদের মধ্যে হয়েছিল, এর ফলাফল লেখো। 18 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশকে কেন দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। 19 নম্বর প্রশ্ন, তুমি কি দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে মনে করো, যুক্তিসহ ব্যাখ্যা করো। 20টা দেখো, চৈতন্যদেব সম্পর্কে আলাউদ্দিন হোসেন শাহ এর মনোভাব কেমন ছিল। এর পরবর্তী এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আছে 5 নম্বরের কোশ্চেনগুলো দেখে রাখো। কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয় ও কেন। 2টা হচ্ছে ইকতা কী, কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। 3টা দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। 4টা পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী ছিল। 5টা ইবন বতুতার বিবরণ থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়ের ডাক ব্যবস্থা সম্বন্ধে কী জানা যায়। 6টা সুলতান ইলতুৎমিশের প্রধান সমস্যাগুলি কী কী ছিল, তিনি কিভাবে এগুলি সমাধান করেছিলেন। 7টা সুলতান রাজিয়ার কর্তৃত্ব আলোচনা করো। 8টা মোহাম্মদ বিন তুগলক কী করে কী কারণে রাজধানী পরিবর্তন করেন, তার এই প্রয়াস সফল হয়নি কেন। এর পরবর্তী আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব, মুঘল সাম্রাজ্য। এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 2 ও 3। প্রথম প্রশ্ন দেখো, পাট্টা ও কবুলিয়াত বলতে কী বোঝায়। 2টা টিকা লেখো, হলদিঘাটির যুদ্ধ, যাবতী ব্যবস্থা, মনবসদারি প্রথা, দিনী ইলাহি, পানিপথের যুদ্ধ। 3টা হচ্ছে দাক্ষিণাত্য ক্ষত, মারওয়ার্ড, ওয়াতন, নূরজাহান চক্র, বাদশাহ বা পাতশাহ বলতে কী বোঝো, সংজ্ঞা দাও বা কাকে বলে বা বলতে কী বোঝায়। এই টাইপের কিন্তু এই প্রশ্নগুলো এখানে আসবে। 4 নম্বর প্রশ্ন করবে, আকবরের রাজসভার নবরত্ন কারা। 5টা করবে বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কী জানো। 6টা আবুল ফজল বিখ্যাত কেন। 7টা ঘরঘোড়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফল কী হয়েছিল। 8টা হুমায়ুন আফগান কাছে কেন পরাজিত হয়েছিলেন। 9টা তৈমুর লংয়ের ভারত আক্রমণের পরিচয় দাও। 10টা সার্বভৌম শাসক বলতে কী বোঝো।
এর পরবর্তী কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান 5 এই অধ্যায় থেকে। এখান থেকে তোমাদের দিতে পারে টিকা লেখো, জায়গিরদারি ব্যবস্থা, মনসবদারি প্রথা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। 2 হচ্ছে মুঘল সম্রাট আকবরের কর্তৃত্ব আলোচনা করো। 3 শের শাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। 4 শের শাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো। 5 শের শাহ কীভাবে দিল্লির সিংহাসন লাভ করেছিলেন। 6 বাবরের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো। এরপরে আমরা যাব ষষ্ঠ অধ্যায়, নগর বণিক ও বাণিজ্য। প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। 1 নম্বর প্রশ্ন, কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত। 2 কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল। 3 বাদশাহ শাহজাহান কেন দিল্লি শহরের ধ্বংসাবশেষে নিজের রাজধানী গড়ে তোলেননি। 4 দিল্লির নাম হজরতি দিল্লি হয়েছিল কেন। 5 কসবা শব্দের অর্থ কী, দিল্লির আশেপাশের কসবাগুলি কীরকম ছিল। 6 দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কীভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল। 7 ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল। 8 মুঘলরা কীভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন। 9 দাদন বলতে কী বোঝায়, বাণিজ্যিক চাষ কী। 10 সুরাট ও মুসলিপট্টনম কেন বিখ্যাত। 11 ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কী ছিল। 12 টিকা লেখো লালকেল্লা। এর পরবর্তী এই অধ্যায় থেকে আমরা প্রতিটি প্রশ্নের মান 5 করব। তো প্রথম প্রশ্ন তোমরা পড়বে, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কীরকম ছিল। 2 করবে শাহজাহানবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো। 3 করবে ভারতবর্ষে পর্তুগিজদের আগমন সম্পর্কে আলোচনা করো। 4 করবে মধ্যযুগের ভারতে দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। 5 দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল। 6 খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি একটি গুরুত্বপূর্ণ শহর গড়ে ওঠার কারণসমূহ আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ সেকেন্ড ইউনিটের ইতিহাসের সাজেশান। তো যদি তোমাদের সাজেশানটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।